স্বাগতম আপনাদের গল্পমিতা চ্যানেলে। এখানে গল্প শুধু বলা হয় না, গল্প বেঁচে ওঠে। ভয়ঙ্কর অন্ধকার রাতের হরর কাহিনী, মনের গভীরে নাড়া দেওয়া রোম্যান্টিক গল্প আর রহস্যের জালে বাঁধা গোয়েন্দা কাহিনী সব কিছুই শোনাতে চলেছি আমরা আপনাদের। গল্পমিতা আপনাদের সঙ্গী। যখন রাত জাগবেন একা, যখন ট্রেনে বা বাসে একঘেয়েমি লাগবে, অথবা যখন মন চাইবে অন্য এক জগতে ভেসে যেতে। খুব শিগগিরই শুরু হচ্ছে আমাদের যাত্রা, তাই সঙ্গে থাকুন। গল্প হোক আপনার নিঃসঙ্গতার সাথী, আপনার আনন্দের বন্ধু, আর কল্পনার দরজা খোলার চাবিকাঠি। এটাই গল্পমিতা, যেখানে প্রতিটি গল্প হয়ে উঠবে আপনার মনের মিতা। স্বাগতম আপনাদের গল্পমিতা ইউটিউব চ্যানেলে। আজ আমরা একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমাদের নিবেদন একটি গোয়েন্দা গল্প, লেখিকা দীপা পালের কলমে ছদ্মবেশ। গল্প পাঠে তনয় ঘোষ, দীপা পাল ও কঙ্কনা পাল। তাহলে শুনতে থাকুন লেখিকা দীপা পালের লেখা ছদ্মবেশ গোয়েন্দা গল্পটি। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বড় বড় ব্যবসায়ীরা হয় শহর ছেড়ে পালাচ্ছে, নয়তো তারা তাদের মেয়েদের জন্য কোথাও কড়া সিকিউরিটির মধ্যে লুকিয়ে রাখছে। গোটা পুলিশ ডিপার্টমেন্ট, গোয়েন্দা বিভাগের সব বড় বড় অফিসার অনেক ভেবেও কোনো কুল কিনারা করতে পারছে না। কোনো মতেই হত্যাকারীকে ধরা সম্ভব হয়নি, অথচ একের পর এক সদ্য বিবাহিত মেয়ে খুন হয়ে যাচ্ছে, আর তাদের স্বামীদের কেউ কোথায় খুঁজে পাচ্ছে না। গতকাল আরও একটি মেয়ে খুন হয়েছে। মেয়েটির মুখটাকে এমনভাবে থেঁতলে দিয়েছে যে ভালো করে চেনার উপায় ছিল না। শেষে মেয়েটির ডান হাতের অনামিকায় থাকা আংটি থেকে মেয়েটির পরিচয় পাওয়া যায়। নাম চারুলতা বিশ্বাস, বয়স 27। বর্তমানে এই শহরের বিজনেস টাইকুন রাবণ বিশ্বাসের একমাত্র মেয়ে। সবেমাত্র বিয়ে হয়েছিল। প্রথমে বিয়েতে মত ছিল না ওনার, কারণ সিদ্ধার্থের হাবভাব একটু অন্যরকম ঠেকেছিল ওনার কাছে। আর তাছাড়া ছেলেটিকে দেখে ওনার খুবই সাধারণ মনে হয়েছিল। পরে অবশ্য উনি ওনার মত পরিবর্তন করেন। সকালবেলায় কোয়ার্টারের বাগানে বসে নানা রকম পাহাড়ি পাখিদের শব্দ শুনতে শুনতে চায়ের কাপে চুমুক দিতে দিতে রুদ্রাণী খবরের কাগজে বের হওয়া ঘটনাটা মন দিয়ে পড়তে লাগলো। এই কেসটা এখন নতুন অফিসারের হাতে এসেছে, রুদ্র শঙ্কর আচার্য। এর আগে অন্য জায়গায় পোস্টেড ছিলেন। উনি অফিসারদের মধ্যে বাছাই করে একটা টিম তৈরি করেছেন এই রহস্য সমাধানের জন্য। সেই টিমেরই একজন সদস্য হল রুদ্রাণী ভট্টাচার্য। সে সদ্য ট্রেনিং শেষ করে জয়েন করেছে। একটা ব্যাপার ভেবে আমার ভীষণ অদ্ভুত লাগছে। বেছে বেছে বড় বড় ব্যবসায়ীদের মেয়েকেই কেন নৃশংসভাবে খুন করা হচ্ছে, আর প্রত্যেকেই সদ্য বিয়ের পর যখন হানিমুনে যাচ্ছে সেখানেই অদ্ভুতভাবে মারা যাচ্ছে, আর তাদের স্বামীদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যেন কর্পূরের মতো সব উঠে যাচ্ছে। কোথাও যেন হিসেবটা মিলছে না ঠিকঠাক। ব্যাপারটা বেশ রহস্যজনক। রুদ্রাণী মনে মনে এইসব ভাবছে। ঠিক তখনই ভাবনার জাল ছিন্ন করে ক্রিং 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 শব্দে ফোনটা তারস্বরে বেজে উঠল। মনে একরাশ বিরক্তি নিয়েই ফোনটা কেটে দেওয়ার জন্য হাত তুলে নিল, কিন্তু স্ক্রিনে রুদ্রশঙ্কর আচার্যের নামটা দেখেই সে চমকে উঠে বিড়বিড় করে বলল, ভদ্রলোক কি কিছু জাদু টোনা জানে নাকি? আমি তো এইমাত্র ওনার কথাই ভাবছিলাম, আর সঙ্গে সঙ্গে ফোন এসে গেল। না, ফোনটা ধরি এইবার, নয়তো ওই বেটা খরুশ এক্ষুনি খ্যাচ খ্যাচ করতে শুরু করে দেবে। হ্যালো, হ্যাঁ 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 স্যার বলুন। ফোনটা ধরতে এত দেরি হলো কেন? সাত সকালে কি নাকে সর্ষের তেল নিয়ে ঘুমাচ্ছিলেন?
আহ, না আসলে মানে স্যার, থাক, বুঝে গেছি। আমাকে অত আসল সুদ বোঝাতে হবে না এখন। অত সময় আমার হাতে নেই। তার চেয়ে বরং যেটা বলার জন্য ফোন করেছিলাম বলি। 10 থেকে 15 মিনিট সময় দিলাম, তার মধ্যে রেডি হয়ে ডিপার্টমেন্টে চলে আসুন। এই হত্যা রহস্য নিয়ে একটা জরুরি মিটিং আছে। আমি গতকাল রাত্রেই সঞ্জয়কে বলেছিলাম ডিপার্টমেন্টের সবাইকে মেল করে দিতে। সবাই মেল পেয়েছে, অলরেডি চলে এসেছে। শুধুমাত্র আপনার কাছে বোধহয় মেলটির কোনো গুরুত্ব ছিল না, তাই মেলটা দেখার আপনার সময় হয়নি। সে কারণে বাধ্য হয়ে আজ এখন আমাকে ফোন করতে হলো। শুনুন, আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না। 10-15 মিনিটের মধ্যেই আপনাকে ডিপার্টমেন্টে দেখতে চাই। 1 মিনিটও দেরি করা যাবে না। আর নেক্সট টাইম এত নেগলিজেন্সি বরদাস্ত করব না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, হয়তো আমি আপনার নামে রিপোর্ট করতে বাধ্য হব। এই রে, খরুশটা খুব খেপেছে। এখন যদি বলি গতকাল ফোন অফ রেখে একটা ক্রাইম থ্রিলারের এপিসোড দেখছিলাম, তাহলে আর রক্ষা থাকবে না। পারলে এখনই আমায় জ্যান্ত চিবিয়ে খাবে। না না, এটা কিছুতেই বলা যাবে না। তার চেয়ে বরং বলে দিই ফোনের নেটওয়ার্ক কাজ করছিল না। হ্যাঁ, সেটাই ঠিক হবে। অফিসার রুদ্রানী, আপনি কি লাইনে আছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আছি তো, লাইনেই আছি। আছেন যদি সারা দিতে কি হয় আপনার? মাঝে মাঝে কোথায় হারিয়ে যান? কোথাও না তো। আসলে স্যার, কালকে আমার ফোনে নেটওয়ার্ক কাজ করছিল না, তাই আপনার পাঠানো মেলটা চেক করতে পারিনি। আপনি চিন্তা করবেন না স্যার, পরের বার আর ওরকম হবে না। কিন্তু এটাই শেষবার। নেক্সট টাইম আর কোনো এক্সকিউজ মেনে নেব না। তখন আমি ভাববো না যে আপনার ফোনের নেটওয়ার্ক কাজ করছিল না বা অন্য কোনো কারণের কথা বললেও সেটা আমি মেনে নেব না। আশা করি আপনার কাছে সবটা ক্লিয়ার হয়েছে। এখন রাখছি, তাড়াতাড়ি ডিপার্টমেন্টে আসুন। ওকে স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আমি ঠিক সময়ের মধ্যেই পৌঁছে যাব। ভাবছে বাঁচলাম। সকাল সকাল তো ঝাড় দিয়ে শুরু করলো। না জানি মিটিংয়ে আবার খিনা কি বলবে ওই খরুসটা। না না, এবার চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে, নয়তো সত্যিই দেরি হয়ে যাবে খুব। আব্দুল্লা ভাই, গাড়ি निकालो, डिपार्टमेंट जाना है। देर हो गई तो वो जो खड़ूस है ना, हमको जिंदा निगल लेगा। जी मैडम, अभी आया। आप ज़्यादा ही परेशान होता हो। वो साहब बहुत अच्छा आदमी है, उस दिन मुझे बिरयानी खिलाया था। और आज वो सब वसूल करेगा, समझे? जल्दी गाड़ी निकालो, मैं अभी आई। जी मैडम। ঝন্টু তার চায়ের দোকান খুলতে এসে দেখে একটা লোক দোকানের সামনের বেঞ্চিতে শুয়ে আছে। লোকটার পোশাক শতচ্ছিন্ন না হলেও আধ ময়লা। খুব সম্ভবত অনেক দিন ধরে একই পোশাক পরে রয়েছে। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো। বেশ কয়েক সপ্তাহ যে স্নান হয়নি তা গা থেকে ভুরভুর করে বেরোনো সুগন্ধ থেকেই স্পষ্ট। তবে ডান হাতে থাকা সোনার আংটি থেকে লোকটি যে কোনো সম্ভ্রান্ত অভিজাত পরিবারের সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা করা যায়। লোকটির মুখ দেখে ঝন্টুর মনে খুব মায়া জন্মালো। লোকটির ঘুম ভাঙাতে তার মন চাইছিল না, কিন্তু তাকে না জাগালেও দোকান খোলা সম্ভব হবে না, কারণ একটু পরেই দোকানে লোক আসতে শুরু করবে। তাই এক প্রকার বাধ্য হয়েই ঝন্টু লোকটার গায়ে হাত দিয়ে বেশ কয়েকবার ধাক্কা দিল। ও দাদা, ও দাদা, ও দাদা উঠুন, আমাকে দোকান খুলতে হবে তো। আরে ও দাদা। অনেক ডাকাডাকির পর লোকটা চোখ মেলে তাকালো, তারপর হাতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। মাথাটা ঘুরে গিয়ে ঝন্টুর গায়ের ওপর ঢলে পড়ে গেল লোকটা। আরে আরে, কি হলো দাদা আপনার? শরীর খারাপ লাগছে, একটু জল খাবেন? লোকটা অত্যন্ত দুর্বল, কাঁপা কাঁপা গলায় কোনো মতে শরীরের সব শক্তিটুকু প্রায় নিঃশেষ করে বলল, আমাকে কিছু খেতে দিতে পারো ভাই? অনেক দিন কিছু খাইনি আমি, আমার খুব খিদে পেয়েছে।
সবার কাছে খাবার চেয়েছি, কেউ একটুও খাবার দেয়নি, উল্টে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আহারে, আপনি বরং আমার সাথে আমার দোকানের ভিতরে আসুন। এখানে এইভাবে বসে থাকলে লোকজন 5 কথা বলবে। আপনি বরং ভেতরে এসে একটু মুড়ি মুড়কি আর জল খান। এক্ষুনি আমার মেয়ে দুর্গা চলে আসবে। ওর সাথে না হয় আমার বাড়ি গিয়ে চান করে ভাত খেয়ে বিশ্রাম করবেন। লোকটা মৃদু হেসে খুব ক্লান্ত গলায় জবাব দিল, আচ্ছা ঠিক আছে। এই নিন, এগুলা খেয়ে নিন। চোখের সামনে অনেক দিন পর খাবার দেখে লোকটার চোখগুলো জ্বলে উঠল। সে সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে সেগুলো নিয়ে মুঠো মুঠো মুখে পুড়তে লাগলো। লোকটার খাওয়ার ধরন দেখে ঝন্টুর চোখে জল এসে গেল। নিমেষের মধ্যেই লোকটা খাওয়া শেষ করে পাশে রাখা বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে শেষে একটা তৃপ্তির ঢেঁকুর তুলে বলল, অনেক দিন পর তৃপ্তি করে খেলুম গো। ভগবান তোমার ভালো করবে। দেখো, অনেক দিন পরে এমন যত্ন করে ভালোবেসে কেউ খাওয়ালো আমায়, বড়ই তৃপ্তি পেলুম। তুমি খুব ভালো, তোমার ভালো হোক। বউটা আগুনে পুড়ে মরে যাওয়ার পর আমায় আর কেউ যত্ন করে না, কেউ ভালোবাসে না। বাবা, ও বাবা, আর আমার দুর্গা চলে এসেছে। আপনি এখানে চুপটি করে বসুন বাবু, আমি একটু আসছি। শোন দুর্গা, আজ আমাদের বাড়িতে একজন থাকবে। দোকানের ভেতর তাকে বসিয়ে রেখেছি, তুই তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যা। ও আজ আমার অতিথি। তোর মাকে যে বলবি ভালো করে যত্ন নিতে। আমি দুপুরে যাবক্ষণ। আচ্ছা বাবা। কিছুক্ষণ পরে লোকটা দেখলো ঝন্টুর সাথে একটা কিশোরী মেয়ে দোকান ঘরে ঢুকলো। আন্দাজে বুঝলো এই হচ্ছে দুর্গা, দোকানদারের মেয়ে। লোকটা দুর্গার দিকে তাকিয়ে মৃদু হাসলো। কই গো, চলো, আজ তুমি আমাদের বাড়িতে থাকবে। বাবা বলেছে আজ তুমি আমাদের অতিথি। এই আমার মেয়ে দুর্গা, আপনি ওর সাথে যান বাবু। আমার বাড়ি খুব বেশি দূরে নয়, এই কাছেই। দুর্গাকে কি আর চিনিয়ে দিতে হয়? ও তো মুখের দিকে তাকালে এমনিই চেনা যায়। দুর্গা বেশ আবদারের সুরেই বলে, তুমি যাবে তো আমাদের বাড়ি? আমি তোমার জন্য আজকে ফুলু ঠাকুমার পুকুর থেকে পুঁটি মাছ ধরবো। আচ্ছা, তুমি পুঁটি মাছ খাও তো? অবশ্যই যাব, কেন যাব না? আমার মা দুর্গা যখন যেচে আমায় তার ঘরে নিয়ে যেতে চেয়েছে, তখন নিশ্চয়ই যাব। আর আমার মা আমাকে যা খাওয়াতে চাইবে আমি সেটাই খাবো। এখানে যখন একবার আশ্রয় পাওয়া গেছে, তখন এখানেই পাকাপাকি ব্যবস্থা করে নিতে হবে আমায়। আর এখানে নিজেকে লুকিয়ে রাখতেও সুবিধে হবে। রুদ্রাণী ভেবেছিল মিনিট 15-র মধ্যেই ডিপার্টমেন্টে পৌঁছে যাবে, কিন্তু রাস্তায় গাড়ির সামনে একটি চাকা পাংচার হয়ে যাওয়ায় 10 মিনিট দেরিতে সে পৌঁছায়। গাড়ি থেকে নেমে যখন সে নিজের হাত ঘড়িতে সময় দেখে, তার চোখ কপালে উঠে যায়। সে প্রায় দৌড়ে লিফটের দিকে চলে যায়। ওর ভাগ্য ভালো থাকার দরুন লিফট নিচেই ছিল। লিফটের দরজা খুলে ভেতরে ঢুকে ঈশ্বরের নাম নিতে নিতে সে 6th ফ্লোরের বাটনে আলতো করে চাপ দেয়। লিফট 7 তলায় পৌঁছতেই সে লিফট থেকে নেমে দুরু দুরু বুকে অফিসের দরজার দিকে এগিয়ে যায়। ভিতরে ঢুকতে না ঢুকতেই একটা গম্ভীর গলার আওয়াজ ভেসে আসে। আপনি 5 মিনিট দেরি করেছেন অফিসার। জানেন, এই মিনিট 5-এর মধ্যে এই মানুষ ভর্তি একটা গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিংবা ধরুন একটা সোলার সিস্টেমকে ব্ল্যাক হোল গিলে খেতে পারে। আপনি নিশ্চয়ই এই সময়ের গুরুত্ব বোঝেন। আশা করি আপনি সবটাই বোঝেন। তা স্যার, ব্ল্যাক হোলের যদি বেশি খিদে পেয়ে যায়, খেতেই পারে। ওর আর কি দোষ বলুন? জাস্ট কিপ ইওর মাউথ শাট আপ। এটা রোয়াকের আড্ডার জায়গা নয়। এখানে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনার জন্য আপনাকে ডাকা হয়েছে। বিষয়টার গুরুত্ব বোঝার চেষ্টা করুন। একটা গোটা শহর আতঙ্কে ভুগছে। প্রায়শই একের পর এক মেয়ে নৃশংসভাবে খুন হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা শহর ছেড়ে পালাতে চাইছে। এটা একটা শহরের জন্য, আমাদের প্রশাসন ও পুলিশের জন্য একটা বড় লজ্জা। খুনিকে আমরা এখনো ধরতে পারিনি। আর এই মুহূর্তে আপনার মাথায় এইসব ফাজলামির উদয় হচ্ছে। I am really very sorry, sir. Please
প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আপনি এখনই এই কেসের সমস্ত ফাইল কালেক্ট করে একটা ডকুমেন্ট বানিয়ে পেন ড্রাইভে নিয়ে রেডি করে ফেলুন। এখনো পর্যন্ত যতগুলো মেয়ে খুন হয়েছে তাদের ডিটেলসগুলো নিয়ে একটা আলাদা ডকুমেন্টস ফাইল বানিয়ে আমাকে মেল করুন। ও হ্যাঁ, ভালো কথা, আজকে আমি এই শহরের বিজনেস টাইকুন রাবণ বিশ্বাসকেও আসতে বলেছি। আই হোপ ওনার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। স্যার, ওইগুলো তো আমি গত পরশু সব রেডি করে ফেলেছি, শুধু পেন ড্রাইভে নেওয়া হয়নি। আমার ল্যাপটপেই রয়েছে ডকুমেন্ট সব। যাক, আসল কাজটা করে রেখেছেন, জেনেও ভালো লাগলো। অন্তত কিছু তো করেছেন। বেশ, আপনি সব রেডি করে মিটিং রুমে গিয়ে বসুন। সঞ্জয়, রজত, কিংসুক আর তানিয়া সেখানেই আছেন। কিছুক্ষণ পরেই আমি মিটিং রুমে আসছি। আর হ্যাঁ, আর একটা কথা, বিদ্যুৎ আর শেফালিকে বলে দেবেন রাবণ বিশ্বাস এলে তারা যেন ওনাকে অন্য রুমে নিয়ে গিয়ে বসায়। ওকে স্যার। রুদ্রাণী এরপর নিজের টেবিলের দিকে ফিরেই যাচ্ছিল, কিন্তু কিছু কথা মনে পড়ে যাওয়াতে সে থমকে দাঁড়ালো। অফিসার, আপনি কি কিছু বলতে চান? ও হ্যাঁ স্যার, এই খুনের ঘটনাগুলো সম্পর্কে আমার মনে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। আমার মনে হয় আপনার যা বলার মিটিংয়ে আলোচনার সময় বলবেন। আর সময় তো প্রায় হয়েই এলো। আপনি তাড়াতাড়ি সব কিছু নিয়ে মিটিং রুমে আসুন। যদি আপনার পয়েন্টগুলো আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়, অবশ্যই ভেবে দেখব। ওকে স্যার। আমরা সবাই চলে এলাম, কিন্তু অফিসার রুদ্রাণী তো এখনো এলো না। ছাড়ুন তো আপনাদের ওই রুদ্রাণীর কথা। ওকে আপনারা কেন যে এত বেশি মাথায় তোলেন আমি বুঝে উঠতে পারি না। কোনো সিরিয়াসনেস নেই, সব সময় ফাজলামো করার সুযোগ খুঁজে বেড়ায়। স্যার কেন যে ওকে এই টিমে রেখেছে বুঝতে পারছি না। আমরা এতজন এফিসিয়েন্ট অফিসার আছি। আপনি একটা ব্যাপারে ভুল করছেন ম্যাডাম। আমাদের ডিপার্টমেন্টে একমাত্র অফিসার সঞ্জয় ছাড়া কেউই অফিসার রুদ্রাণীর বুদ্ধিমত্তা আর লজিকের কাছে টিকতে পারে না। আপনিও সিরিয়াসনেস নিয়ে ভাবছেন ম্যাডাম, কিন্তু ওর ইন্টেলিজেন্স নিয়ে ভাবছেন না। ডিপার্টমেন্টে কিন্তু ইন্টেলিজেন্সটাই শেষ কথা। এই ব্যাপারে আমিও আপনার সাথে একমত। আমরা দুজনেই তো সেম ব্যাচে ট্রেনিং করেছি, তাই আমি অফিসার রুদ্রাণীকে খুব কাছ থেকে দেখেছি। আমার তো মনে হচ্ছে স্যার ওকে এই টিমে রাখার ব্যাপারে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সবাই শুধু রুদ্রাণী বলতে অজ্ঞান। এদিকে আমি যে এতগুলো বছর ধরে কত কেসে হেল্প করলাম, তাতে আমার বিন্দুমাত্র গুরুত্ব নেই। ওই রুদ্রাণী এসে আমার জায়গাটা একদম শেষ করে দিচ্ছে। সব সময় সব কিছুতে ওকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আমি কিছুতেই এটা মানতে পারছি না। রুদ্র উপরে উপরে যতই ওকে ধমক দিক না, যতই ওর উপর বিরক্তি দেখাক না কেন, ভিতরে ভিতরে ও যে রুদ্রাণী ছাড়া কিছু ভাবতে পারে না সেটা আমি খুব ভালোভাবে বুঝেছি। তবে আমারও সময় আসবে একদিন, সেদিন সব হিসেব আমি বুঝে নেব। তানিয়াকে মুখ গম্ভীর করে বসে থাকতে দেখে রজত খানিকটা মনে মনে হেসে নেয়। ম্যাডাম, আমার নাকে কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে। বাকিরাও কি পাচ্ছেন? রুদ্রাণী সব কিছু চটজলদি গুছিয়ে নিয়ে কনফারেন্স রুমে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ায় কিছুক্ষণ। তানিয়া ম্যাডামের মুখে নিজের নামটা আর পরবর্তী কথাগুলো শুনে রুদ্রাণীর একটু হলেও খারাপ লাগলো। কিন্তু স্যার যদি এখানে এসে তাকে বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাহলে হাজারটা প্রশ্ন করবে। তাই ইচ্ছে না থাকলেও দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ওকে ভিতরে ঢুকতে দেখেই সবাই সব আলোচনা থামিয়ে একেবারে চুপ করে গেল। রুদ্রাণী নিজের জায়গায় কিছুটা অস্বস্তি নিয়েই বসলো। টেবিলের ওপর নিজের ল্যাপটপটা রাখলো, তবে পেনড্রাইভটা এখনই বের করলো না, ওটা নিজের কাছেই রাখলো। কিংসুক পরিবেশটা হালকা করতে রুদ্রাণীকে জিজ্ঞাসা করলো, আজকে আবারও দেরি করলেন? স্যারকে কি বললেন? কিন্তু আজকে সত্যি সত্যি গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। ও আচ্ছা। তবে কথার খুব বেশি দূর এগোলো না। রুদ্রশঙ্কর আচার্য রুমে ঢুকতেই সবাই বেশ নড়ে চড়ে বসল। একের পর এক যা ঘটে চলেছে তা রীতিমতো ভয়ঙ্কর। হত্যাকারী যে তাদের নৃশংসভাবে হত্যার পূর্বে অনেক অত্যাচার করেছিল সে ব্যাপারটাও স্পষ্ট। তবে
স্যারকে এই একের পর এক খুনগুলো করছে সেটাই তো বুঝতে পারছি না। এমনকি হত্যাকারী সম্পর্কে আমাদের ডিপার্টমেন্টে কোনো রেকর্ড নেই। আর এই হত্যা পদ্ধতির সাথে পূর্বের কোনো সিরিয়াল কিলারের মিল নেই। তবে একটা ব্যাপারে নিশ্চিত যে কোনো একটা অজানা কারণে মেয়েগুলোর প্রতি হত্যাকারীর প্রচণ্ড রাগ ও ঘৃণা হয়েছে। এমনটাও তো হতে পারে যে এই প্রত্যেকটা ঘটনার সাথে হত্যাকারীর অতীত জীবনের কোনো না কোনো যোগসূত্র রয়েছে। আপনি কিছুটা ধরতে পেরেছেন, সেটা একটা কারণ হতে পারে। কারণ কোনো ব্যক্তি অপরাধী হয়ে জন্মায় না বা হত্যাকারীর মনোভাব নিয়ে জন্মায় না। পরিস্থিতি আর আমাদের এই তথাকথিত সভ্য শিক্ষিত সমাজ এই কারণেই অপরাধীর জন্ম হয়। হয়তো এমন কোনো ঘটনা তার জীবনে ঘটে থাকবে যার কারণস্বরূপ তার মনে এমন মানসিক বিকৃতির জন্ম নিয়েছে। কারণ কোনো সুস্থ মানুষ নিজের আনন্দের জন্য অন্যের উপর নৃশংস অত্যাচার করতে পারে না, এইভাবে একের পর এক হত্যা চালিয়ে যেতে পারে না। স্যার, এটাও তো হতে পারে যে হত্যাকারী প্রথম জীবনে কোনো ব্যবসায়ীর কারণেই কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিল। হয়তো এমন কিছু হয়েছিল যেটা তার মনে এমন বিকৃতির জন্ম দিয়েছিল। কারণ আমি একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল করেছি যে হত্যাকারীর কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী বা সাধারণ মানুষের ওপর কোনো ক্ষোভ নেই। ওর মেন টার্গেট হচ্ছে বড় বড় ব্যবসায়ী, যাদের কোম্পানি কোটি কোটি টাকার লেনদেন করে। আর যে কটা মেয়ে খুন হয়েছে এদের সবারই কিন্তু লাভ ম্যারেজ। আর অদ্ভুতভাবে প্রত্যেকের স্বামী অনাথ আশ্রমে বেড়ে উঠেছে এবং পরে নিজের চেষ্টায় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করেছে। তবে তাদেরই সেই কাগজপত্র আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মেয়েগুলোর মৃত্যুর পর আর কোনোভাবেই তাদের সেই স্বামীদের খুঁজে পাওয়া যায়নি, যেন কর্পূরের মতো সব উবে গেছে। স্যার, এই পেন ড্রাইভে আমি সব ডিটেলস রেডি করে রেখেছি। আপনি একবার সবকটা কেস ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আরে এতে এত বোঝার কি আছে? ব্যাপারটা তো খুবই সিম্পল। হত্যাকারীদের একটা দল নিশ্চয়ই এই কাজটা করে বেড়াচ্ছে। একবার এক এক লোককে পাঠাচ্ছে, তারা খুন করে গা ঢাকা দিচ্ছে। আর প্যাটার্নের ব্যাপারটা বোঝাও খুব সহজ। ওই গ্রুপের যে লিডার, সে নিশ্চয়ই সবাইকে ট্রেনিং দিয়ে তৈরি করেছে, তাই প্যাটার্ন এক। আর এমনটাও তো হতে পারে যে সমস্ত সিরিয়াল কিলাররা মুক্তি পেয়েছে, তারাই একটা গ্যাং বানিয়ে একের পর এক খুনগুলি ঘটিয়ে চলেছে। আর আমরা যাতে ধরতে না পারি তাই প্যাটার্ন চেঞ্জ করছে। আমার কিন্তু সেটা একেবারেই মনে হয় না ম্যাডাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খুনগুলো একজন ব্যক্তিই করেছে। কারণ প্রত্যেকটি মৃতদেহের নখের মধ্যে যে একটি করে মাথার চুল পাওয়া গেছে, সেই সবকটি চুলের ডিএনএ এক। আর রিপোর্ট অনুযায়ী সেটি কোনো পুরুষের চুল। স্যার, আমার আরও একটা ব্যাপার সন্দেহ হয়েছে। আমি গতকাল মন দিয়ে আবারও খুন হয়ে যাওয়া প্রত্যেকটা মেয়ের বিয়ের ছবিগুলো দেখছিলাম, বিশেষ করে বর বউয়ের ছবিটা। আর ওখানেই আমার একটা ব্যাপারে খটকা লাগে। সবকটা নতুন বরকে দেখে মনে হচ্ছিল যে এরা একজনই। যদিও একবার দেখলে সহজে বোঝার উপায় নেই, বেশ কয়েকবার সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে তবে বুঝতে পারা যায়। স্যার, এমনটাও তো হতে পারে যে হত্যাকারীকে আমরা খুঁজছি সে হয়তো এই বরবেশী ব্যক্তি। দেখি একবার ছবিগুলো। এই নিন স্যার। রুদ্রশঙ্কর আচার্য সঞ্জয়ের হাত থেকে ছবিগুলো নিয়ে গম্ভীর মুখে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে দেখলেন যে সঞ্জয়ের কথাই ঠিক। প্রত্যেকটি নতুন বরের ছবিগুলো থেকে সামান্য কিছু বাদ দিলে একটাই চেহারা সামনে আসবে। উনি ছবিগুলো সঞ্জয়ের মোবাইল থেকে নিজের ল্যাপটপে নিয়ে এডিট করে যে যুবকের চেহারা চোখের সামনে দেখতে পেলেন তাতে রীতিমতো চমকে উঠলেন। খুব চেনা চেনা একটা মুখ ওনার চোখের সামনে ভেসে উঠল। উনি বিড়বিড় করে বললেন, স্বপ্নীল, ব্যবসায়ীদের মধ্যে শীর্ষস্থানে বসে থাকা নির্মল মুখার্জির ছেলে ছিল স্বপ্নীল চক্রবর্তী। কিন্তু নির্মলের ছেলে তো খুব মিষ্টি স্বভাবের ছিল। সে একজন খুনি? না 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 না, এটা কিছুতেই হতে পারে না।
আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এখনো মনে আছে সেদিনটার কথা, যেদিন ওর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেদিন ওর চোখে কোনো জল ছিল না, শান্ত হয়ে অদ্ভুত দৃষ্টিতে সে আকাশের দিকে তাকিয়েছিল। আর তার কিছুদিন পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নির্মল তো সেই শোকে মারাই গেল। স্যার, আপনি কি কিছু ভাবছেন? সবাইয়ের কথা শুনলাম। এবার আমি যে পরিকল্পনা করেছি সেটা সবাই শোনো। হত্যাকারীকে আমরা তার পদ্ধতি অনুসরণ করেই আমাদের ফাঁদে ফেলব। তবে কাজটায় বেশ ঝুঁকি আছে। কোনোভাবেই কিন্তু তাকে বুঝতে দেওয়া যাবে না যে তার সাথে আমরা আসলে গেম খেলছি। যে রক্তাক্ত বিয়ের খেলা সে শুরু করেছিল, আমরা তার শেষ করব। আর সঞ্জয়ের অনুমানের সাথে আমিও এই অনুমান করছি যে এই বরের ছদ্মবেশেই হত্যাকারী লুকিয়ে আছে। আর ওর মেন টার্গেট হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের মেয়েদের প্রেমের জালে জড়িয়ে বিয়ে করা, আর তারপর হানিমুনের নামে বাইরে দুজনে মিলে ঘুরতে গিয়ে কোনো নির্জন স্থানে তাকে হত্যা করে ফেলে রেখে নিজে ফেরার হয়ে যাওয়া। আর এই পরিকল্পনায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রুদ্রাণী। আমি ব্যবসায়ী ভূমিকায় থাকব, রুদ্রাণী আমার মেয়ের অভিনয় করবে। আর তারপর হত্যাকারীর সামনে প্রেমের ফাঁদ পাতবে। আর হত্যাকারী ভাববে যে সে আমাদের বোকা বানাচ্ছে। সঞ্জয়, তানিয়া, রজত আর কিংসুক, তোমরা প্রত্যেকটা মুহূর্ত সতর্ক থাকবে। হত্যাকারীর ওপর থেকে নজর সরাবে না। ওর প্রত্যেকটা মুভমেন্টের খবর আমার চাই। তবে যা করবে অত্যন্ত সাবধানে করবে। কোনোভাবেই হত্যাকারী যেন বুঝতে না পারে আমরা ওর জন্য ফাঁদ পেতেছি। কিন্তু স্যার, ব্যাপারটা একটু বোকা বোকা হয়ে যাবে না? আসলে হত্যাকারীর অবস্থানটাই তো আমরা এখনো জানতে পারিনি। তো সেখানে তার সামনে ফাঁদ পাতার ব্যাপারটা একটু ছেলে মানুষই হয়ে গেল না? আপনাকে কে বলল আমরা হত্যাকারীকে খুঁজব? হত্যাকারী আমাদের খুঁজে বের করে সামনে এসে ধরা দেবে। আপনি শুধুমাত্র আপনার ডিউটি করুন। স্যার, রাবণ বিশ্বাস এসে গেছে। ঠিক আছে, ওনাকে অন্য রুমে বসান, আমি আসছি। ওকে স্যার। লোকটি যে বাড়িটাতে পা রাখলো সেটা তার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির মতো না হলেও লোকটি যেন সেই বাড়িটির ছায়ায় এক অনাবিল শান্তি খুঁজে পেল। মাটির ছিমছাম বাড়ি, খোলার ছাউনি, দুটো বড় বড় ঘর আর একফালি বারান্দা। মাটির বারান্দা যেখানে শেষ হয়েছে সেখানেই একটা ছোট চালা বানিয়ে রান্নাঘর তৈরি করা হয়েছে। উঠোনের মাঝে একটা বড় জামরুল গাছ তার ঠান্ডা ছায়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাঁশের দরজা ঠেলে ভেতরে ঢুকে বারান্দার সোজাসুজি দাঁড়ালে ঠিক বাম দিকে কয়েক পা পড়েই গোয়াল ঘর, আর তার ঠিক কয়েক খাত দূরে মল ও মূত্র ত্যাগ করার জায়গা। আর ডান দিকের যে পেয়ারা গাছটির দিকে লোকটা লোভনীয় দৃষ্টি নিয়ে তাকিয়েছিল, সেখানে এই পরিবারের আর এক সদস্য মধু দড়ি বাঁধা অবস্থায় ধুলোয় বসে জাবর কাটতে কাটতে বেশ কয়েকবার দৃষ্টি বিনিময় করলে হঠাৎ এসে পড়া এই অতিথির সাথে। ও মা, একটু এদিকে এসো, আমাদের বাড়িতেও আজ অতিথি এসেছে। দুর্গার ডাক শুনে আট পৌড়ে কাপড় পরে মাথায় ঘোমটা দিয়ে যে বউটি বেরিয়ে এসে দাওয়ায় এসে দাঁড়ালো, তাকে দেখে আগন্তুক লোকটির দুই চোখ ছলছল করে উঠল। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বোধহয় কিছু বলতে চেষ্টা করছিল, কিন্তু গলা দিয়ে একটি শব্দও সে বের করতে পারল না। অনেকক্ষণ পর ধাতস্থ হয়ে কাঁপা কাঁপা গলায় সে বলল, তোমাকে তোরা মেরে ফেলেছিল, কিন্তু তুমি এখানে কি করে এলে? তার মানে তুমি বেঁচে আছো শ্রী? তবে আমার সাথে একটিবার যোগাযোগ করলে না কেন? আমি যে তোমায় আজও বড্ড ভালোবাসি শ্রী, বড্ড ভালোবাসি। এ তো সেই ছেলেটা বলে মনে হচ্ছে যে স্ত্রীকে খুব ভালোবাসত। বোধহয় আমাকে দেখে স্ত্রী ভাবছে, কিন্তু এইভাবে বাইরে দাঁড় করিয়ে রাখলে আশেপাশের লোকজন এসে বিরক্ত করবে। তার চেয়ে ঘরে নিয়ে যাওয়াই ভালো। দুর্গাকে কোনোভাবে সরিয়ে দিয়ে আলাদা করে কথা বলতে হবে। আরও অনেক প্রশ্ন জমে আছে, সব কিছুর উত্তর এর কাছেই পাওয়া যাবে। দুর্গা, তুই এনাকে কোথায় পেলি? বাবার দোকানে। বাবা বললে ইনি আমাদের অতিথি, বাড়িতে নিয়ে আসতে বললে। আচ্ছা ঠিক আছে, তুই বরং যা ফলু ঠাকুমাদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে আয়, আর আমাদের ঘরের চাল থেকে একটা চাল কুমড়ো পেড়ে রাখ। ইনি আমাদের চেনা লোক, তুই একে মামা বলে ডাকিস। আচ্ছা মা, এক্ষুনি যাচ্ছি আমি।
লোকটি তপতিকে অনুসরণ করে ঘরের ভিতর গেল। ঘরটি বেশ সুন্দর করে সাজানো। লোকটি কোথায় বসবে বুঝতে না পেরে তক্তপোশের উপরে বসল। তারপর বোকার মতো চারিদিকে তাকিয়ে ঘরের সাজসজ্জা দেখতে লাগলো। আমি তোমায় যদিও এর আগে কখনো সামনাসামনি দেখিনি, তবে দিদির কাছে তোমার ফটো দেখেছি। দিদি মানে কে দিদি? আমার দিদি শ্রী, যাকে অকালেই নিজের জীবনটা দিতে হয়েছিল শুধু তোমাকে ভালোবাসার কারণে। আর দিদি মারা যাওয়ার পর তুমিও যেন কেমন একটা হয়ে গিয়েছিলে স্বপ্নিলদা। একটিবারও পুলিশের কাছে গিয়ে নিজের ভালোবাসার মানুষটার জন্য বিচার চাইলে না। আমরা অবশ্য চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের হুমকি আর ক্ষমতার কাছে পেরে উঠিনি। আর তারপর বাবা মা দুজনেই দিদির মৃত্যুশোক এত অবিচারের যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যায়। আমি তখন অথই জ্বলে পড়ি। তবে আমি যে ছেলেটিকে ভালোবেসেছিলাম সে আমার হাত ছেড়ে যায়নি। শিবম আমাকে বিয়ে করে শহর ছেড়ে এত দূরে চলে আসে। এখানে অবশ্য কেউ আমাদের আসল নাম পরিচয় জানে না। এখানে আসার পথেই একটা ঝোপ থেকে আমরা দুর্গাকে পেয়েছিলাম। এখানে সবাই জানে ও আমাদের মেয়ে, দুর্গাও তাই জানে। তারপর শিবম একদিন কোথা থেকে খবর জোগাড় করলো যে তোমার সাথে বড়লোক ঘরের মেয়ের বিয়ে হচ্ছে। বিশ্বাস করো, সেদিন খুব রাগ হয়েছিল তোমার ওপর। তবে যখন তোমার নববিবাহিতা স্ত্রীর মৃত্যুর খবর পেলাম খুব আনন্দিত হয়েছিল। আর তারপর থেকে তোমার আর কোনো খোঁজ পাইনি। আমার নববিবাহিতা স্ত্রী এমনি এমনি মারা যায়নি। আমি তাকে নিজে হাতে খুন করেছিলাম, কারণ ও আমার স্ত্রীকে, আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। আর আমি তারপর থেকে কেবলই পালিয়ে বেরিয়েছি। এখানে এসেছি পুলিশের থেকে নিজেকে লুকিয়ে রাখবো বলে। তবে তোমার স্বামী বা মেয়েকে আমার সম্পর্কে কিছু বলবে না বোন? তোমার কোনো ভয় নেই, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো দাদা। তুমি আমাদের কাছে থাকলে ভালোই লাগবে। আমাদের নিজেদেরকেও আছে বলে আমরা জানতে পারবো। তুমি কখন এলে? এখনও যে রান্না হয়নি আমার। চিন্তা কি, আমিও না হয় সাহায্য করে দেব। আর দাদা, তুমি এখানে কাউকে তোমার নিজের পরিচয় দিও না। কার মনে কি আছে তা তো বলা যায় না। আমি বরং সবাইকে বলবো তুমি আমার দূর সম্পর্কের এক দাদা। বেশ, তাই হবে। দুর্গার আসতে দেরি হচ্ছে দেখে তপতি কিছুটা বিরক্ত হই। দেখো, হয়তো কোথাও খেলাতে মত্ত হয়ে গেছে। আমি বরং এনে দিচ্ছি, একটু না হয় দেরি হবে। এত ব্যস্ত হওয়ার কিছু নেই, এমনি কিছু দেরি হয়নি। দুপুরতে এখনও ঢের দেরি। না গো দাদা, মেয়ে বড় হলে মেয়েদের মা বাবাদের বড্ড চিন্তা হয় গো। আর এই মেয়ের রূপ তো দেখলে, এই সব্বনেশের রূপই তো মেয়েদের সবচেয়ে বড় শত্রুর। এই গ্রামকে আজও লোক পাড়াগা বলে ঠিকই, কিন্তু গ্রাম আগের মতো আর নেই। গ্রামের উন্নয়ন যেমন বেড়েছে, তেমনি খারাপ ছেলেপুলের সংখ্যাও বেড়েছে। তাই বড্ড ভয় হয় গো দাদা। চিন্তা করিস না, আমাদের দুর্গার কিছু হবে না। দেখবি একটু পরেই সে ফিরে এসেছে ঘরে। আর দিনের আলোতে এত ভয় কিসের? রাতের অন্ধকার হলে না হয় আলাদা কথা ছিল। হয়তো তুমি ঠিক দাদা, তবে চারপাশে যা ঘটছে তার জন্য খারাপ চিন্তাটাই আগে মাথায় আসে। কিছুক্ষণ পরেই শিবম ওরফে ছন্টু একটা ঝোড়া করে বুনো কলমি, বেগুন, কচু আর লাউ নিয়ে হাজির। আর বাম হাতের একটা পুটলিতে মাছের বদলে এক গাদা গুগলি নিয়ে এসে হাজির হলো। তারপর মাথার ঝোড়াটা দাওয়ায় রেখে গুগলির পুটলিটা দাওয়ার নিচে নামিয়ে রাখলো। দুপুরে কারোরই খাওয়া হলো না। দুর্গা সেই কখন কোন সকালে বেরিয়ে এখনও ফেরেনি। তপতি কিংবা শিবম কেউই মুখে ভাত তোলেনি। স্বপ্নিলের প্রচণ্ড খিদে পেলেও চক্ষু লজ্জাবশত মুখ ফুটে খাবার চাইতে পারল না। তবে তার মনেও দুর্গাকে নিয়ে চিন্তা হচ্ছে। বলছি, আর একবার পুরো গ্রামটা, গ্রামের ঝোপঝাড়, পুরনো মন্দির দেখে এলে হয় না? সন্ধে হতে চলল, এখনও তো মেয়ে ঘরে ঢুকলো না। সব জায়গায় তো খুঁজে দেখলাম গো, কোথাও তো পেলাম না মেয়েটাকে। এখন বাকি আছে শুধু ভাটিখানা আর ওদিকের। কথা শেষ হওয়ার আগেই গ্রামের একটা লোক হঠাৎ করে ভূতের মতো উঠোনে উদয় হলো। লোকটিকে প্রথম দর্শনে মানুষের মনে ভয়ের উদ্রেক হওয়াটা স্বাভাবিক। কি হয়েছে রে গদাই? তুই এরকম হাঁপাচ্ছিস কেন? ওই খাল পাড়ে ওকে পড়ে থাকতে দেখেছি, রক্তে ভেসে যাচ্ছে গো। তবে কাছে যেতে পারিনি, ও মাটিতে পড়েছিল। ওকে অনেকে
ছেলে ঘিরে রেখেছিল। তপতি কথাগুলো শুনে আর্তনাদ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। স্বপ্নিল বুঝতে পারছে ওর ভিতরের সমস্ত বিকার একত্রিত হয়ে এক ভয়ঙ্কর নৃশংস রূপ নিতে চলেছে। ওর ভিতরে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর সত্তা ওকে ফিসফিস করে বলছে, বদলা চাই, বদলা। ওদের প্রত্যেককে যন্ত্রণা পেয়ে পেয়ে মরতে হবে। দাদা, তুমি একটু তপতির কাছে থাকো, আমি গদাইয়ের সাথে গেলাম। কদ্দূর? 10-12টা জমি পেরিয়ে যেতে হয়, তবে ফুলু জেঠিদের পুকুর পাড় ধরে পোড়া শিব মন্দিরের রাস্তা ধরে গেলে কাছে হবে। তুমি বাড়িতেই থাকো দাদা। আচ্ছা। স্বপ্নিল ধীরে ধীরে জিজ্ঞাসা করল। ওরা দুজন চলে যাওয়ার পর স্বপ্নিল তপতির চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই আর জ্ঞান ফেরানো গেল না। সন্দেহ হতে নাকের কাছে হাত রাখল, নিঃশ্বাস পড়ছে না। স্বপ্নিলের মাথায় এবার যেন খুন চেপে বসলো। সে মনে মনে ঠিক করে নিল এরপর সে কি করবে। শেষবারের মতো, জীবনের শেষবারের মতো অনেক দিন পর স্বপ্নিলের চোখ থেকে কয়েক ফোঁটা জল টপ টপ করে তপতির কপালের ওপর পড়ল। ছন্টু আর গদাইচরণ ভোরের দিকে ফিরল। দুর্গাকে যখন ওরা পেয়েছিল তখন ওর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুর্গা অনেক দূর চলে গেছে। পুলিশে গিয়ে কোনো লাভ হবে না, তাই সব যন্ত্রণা বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দুর্গাকে পাশেই শ্মশানে দাহ করে। সেখানেও অবশ্য গ্রামের কোনো লোককে পাশে পায়নি, তবে তখনও বুঝতে পারেনি বাড়িতে ফিরে আরও এক অঘটনের সম্মুখীন হতে হবে তাকে। দাদা, তপতির কি হয়েছে? তুমি কোনো কথা বলছো না কেন দাদা? ও ঘুমোচ্ছে, ওকে ঘুমোতে দাও। দেখছো না ও কত শান্তিতে ঘুমোচ্ছে। সন্ধ্যার পরে দাহ কার্য সমাপ্ত করে স্বপ্নিল আর শিবম দাওয়ায় বসে আছে। কেউ কোনো কথা বলছে না। গদাই একটু ওর বাড়িতে গেছে। বাড়ি বলতে ওই একটা ছোট্ট এক কামরার ঘর, আর ঘর লাগোয়া একটা ছোট্ট গ্রিল ঘেরা দুয়ার। ছন্টু আর স্বপ্নিলকে যেন পৃথিবীর সমস্ত নীরবতা যেন ঘিরে ধরেছে চারপাশ থেকে, অথচ দুজনের মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সকলে বলে সকাল দেখে নাকি গোটা দিন কেমন যাবে সেটা বোঝা যায়, কিন্তু আজকের দিনটা যেন ওই পৃথিবীতে এসেছিল এক নিমেষেই সেই কথাটা মিথ্যে প্রমাণ করার জন্য। গতদিনের পরিষ্কার ঝকঝকে আলোয় যে দুটো মৃত্যুর কথা লেখা হয়ে গিয়েছিল, অথচ দিনের শুরুটা হয়েছিল দীর্ঘায়ু কামনার মধ্যে দিয়ে। অনেকক্ষণ নীরব থাকার পর স্বপ্নিল প্রথম নীরবতা ভঙ্গ করল। তোমার রাগ হচ্ছে না? প্রতিশোধ নিতে ইচ্ছা করছে না? মনে হচ্ছে না যাদের জন্য তোমার স্ত্রী আর মেয়েকে তুমি হারালে তাদেরকে শেষ করে দিই? মনের মধ্যে প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু আমি যে নিরুপায় দাদা। আমাদের মতো গরিবরা এই দুনিয়ার কাছে কোনোদিনও সুবিচার পায় না। আমরা শুধু কুকুরের মতো প্রতিদিন প্রতি মুহূর্তে তিল তিল করে শেষ হওয়ার জন্য জন্মাই। এখন কাঁদার সময় নয়। তুমি যদি চাও আমি তোমায় সাহায্য করতে পারি। তুমি চাইলে আজ রাতেই ওই শয়তানগুলোকে শেষ করতে পারো। আমি এই ব্যাপারে তোমায় সব রকম সাহায্য করব। সত্যি বলছো দাদা? তুমি পাশে থাকলে আমি সব কিছু করতে পারি। বেশ, তুমি শুধু আমায় পথ চিনিয়ে নিয়ে যাবে, বাকি কাজ আমি করব। তোমার নার্ভ অতটাও শক্তিশালী নয়, তাই আমি যখন কাজটা করব তুমি তখন পাহারা দেবে। বেশ, তাই হবে দাদা। এই সময় ওরা গ্রামের পরিত্যক্ত শ্মশানটাতে নেশা করে, আশেপাশে কেউ থাকে না, তাই আমাদের চট করে ধরা পড়ার ভয় নেই। তবুও তুমি যখন বলছো তখন আমি পাহারায় থাকবো। দাদা, আমি তবে সাথে করে গরু বাঁধার দড়িটা নিয়ে নিই। শিবম আর স্বপ্নিল যখন ওদের গন্তব্য সেই পরিত্যক্ত শ্মশানে এসে পৌঁছালো, তখন রাতের অন্ধকার আরও ঘন হয়ে এসেছে। খানিকটা দূরেই একটা ডোবার পাশে ছেলেগুলো নেশা করছে। শিবম আর স্বপ্নিল চুপিসারে একটা ঝোপের আড়ালে নিজেদের লুকিয়ে অপেক্ষা করতে লাগলো সঠিক সময়। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ওদের। খুব অল্প সময়ের মধ্যেই ওরা নেশায় বুঁদ হয়ে গেল। স্বপ্নিল ওর হাতে থাকা ধারালো অস্ত্রটাকে শক্ত করে ধরল। শিবম ওর সাথে থাকা গামছাতে কতকগুলো ধুতুরা ফল বেঁধে নিল। এরপর যখন ওরা দুজনেই নিশ্চিন্ত হলো যে মাতালের দল সম্পূর্ণরূপে বাহ্যজ্ঞান হারিয়েছে, ঠিক তখন ওরা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। তারপর এক পা করে এগিয়ে গেল।
এদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে মুখের মধ্যে ওই থুতুরা ফল গুঁজে দাও। শিবম মুহূর্তের মধ্যে ওর কাজ শেষ করে ফেলল। এরপর স্বপ্নিল ওর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে প্রত্যেকের গলায় 2টো করে কোপ দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ওর চোখের পাতা, মুখ, জামা সব ভিজিয়ে দিল। আর ওই ছেলেগুলো ছটফট করতে করতে চোখের নিমেষে মারা গেল। কেউ কোনো শব্দ করার সুযোগটুকুও পায়নি। কাজ শেষ করে শিবম আর স্বপ্নিল দুজনেই পাশে থাকা ডোবায় নেমে গেল। ডোবার জলে স্নান করে সব রক্ত ধুয়ে নিল। দাদা, এবার আমরা কি করব? এই ঘটনার পর মনে হয় এই গ্রামে থাকাটা দুজনের পক্ষেই নিরাপদ হবে না। যেটা আমি আসার পথেই ভেবে নিয়েছি। ভোর হওয়ার আগেই আমরা দুজনে এই গ্রাম ছেড়ে অনেক দূর চলে যাব। তবে এইভাবে চলে গেলে আমাদের দুজনকে গ্রামের লোক সন্দেহ করতে পারে। তাহলে তুমি একটা পুঁটলির মধ্যে তোমার প্রয়োজনীয় অল্প স্বল্প জিনিস বেঁধে নাও, আর তোমার কাছে কিছু জমানো টাকা থাকলে সেটাও সঙ্গে নিয়ে নাও। তারপর তোমার গরুটাকে তোমার এই ফুলু জেঠিদের বাগানে ছেড়ে দিয়ে তোমার বাড়িতে আগুন লাগিয়ে আমরা দুজন এখান থেকে পালাবো। এটা ছাড়া আর কোনো উপায় নেই। লোকে ভাববে আমরা দুজন ওই আগুনে পুড়েই মরেছি। এরপর মেন রোডে উঠে লরি টেম্পো যা পাবো তাতেই উঠে পড়বো। ভেবেছিলাম আর কোনোদিন শহরে ফিরবো না, গ্রামেই কাটিয়ে দেবো, কিন্তু সেটা আর হলো না। নাও নাও, তাড়াতাড়ি করো, বেশি দেরি করা যাবে না। শিবম হাতের কাছে যা পেল একটা পুঁটলিতে নিয়ে নিল, সঙ্গে টাকার ছোট্ট কৌটোটাও নিয়ে নিল। উঠোনে এসে দাঁড়িয়ে শেষবারের মতো নিজের বাড়িটা একবার দেখে নিল। চোখ থেকে জল পড়ল কি না অন্ধকারে তা ঠিক বোঝা গেল না। এরপর মধুকে একবার আদর করে ফুলু জেঠিদের বাগানে ছেড়ে দিয়ে বাড়ির বাইরে পা রাখল। স্বপ্নিল আগেই গোটা বাড়িতে কেরোসিন তেল ঢেকে রেখেছিল। এবার সেও হ্যারিকেনটা নিয়ে শিবমের পিছু পিছু বাইরে বেরিয়ে এসে হাতের হ্যারিকেনটা ছুঁড়ে দেয়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে ঘর। তবে শেষ পর্যন্ত কি হলো তা দেখার সময় দুজনের কারোরই ছিল না, কারণ ততক্ষণে দুজনেই দৌড় লাগিয়েছে মেন রাস্তার উদ্দেশ্যে। বেশ খানিকক্ষণ দৌড়ানোর পর ওরা মেন রাস্তার দেখা পায়। ভাগ্যক্রমে সেই সময় সেখান দিয়ে একটা লরি যাচ্ছিল। ওরা হাত দেখাতেই লরির চালক লরি থামিয়ে দেয়। দাদা গো, আমার বউ শহরের হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের যদি একটু শহরে নিয়ে গিয়ে ছেড়ে দেন তবে বড্ড উপকার হয়। লরি চালক পাঞ্জাবি। শিবমের কথা বিন্দু বিসর্গ বুঝতে না পেরে পাশে বসে থাকা বাঙালি খালাসির দিকে তাকায়। খালাসি ছেলেটি ওর কথা বুঝতে পেরে সাহায্যের জন্য রাজি হয়ে যায়। ওরা দুজন তাড়াতাড়ি লরিতে উঠে বসে। লরির চাকা গড়াতে শুরু করলে ওদের মন শান্ত হয়। এরপর ওরা কি করবে সেই ভাবনা নিয়ে ভাবতে ভাবতে একটা সময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। আমাকে কেন এখানে ডাকা হয়েছে সেটা তো বুঝলাম না। আমার বাড়ির পরিবেশ খুবই শোচনীয়। আমার স্ত্রী বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির সকলের পাগল পাগল অবস্থা, কিন্তু আপনার অফিসাররা খুনিকে না ধরে আমাদের হ্যারাস করছে কেন? হয়তো আপনার কথার মধ্যেই আমরা খুনির হদিশ পেয়ে যেতে পারি। দেখুন, আপনি মুখে না বললেও আমরা কিন্তু ইতিমধ্যেই আপনার সাদা আর কালো দুই ব্যবসার কথাই জানি। এমনটা তো হতেই পারে যে আপনার কালো ব্যবসার কারণে আপনার যে সমস্ত শত্রু তৈরি হয়েছে তাদের মধ্যেই কেউ এই কাজটা করছে। এটা হতেই পারে না। এটাই যদি হবে তাহলে তো বলতেই হয় সব ব্যবসায়ী কালো ব্যবসায়ী, কারণ আমার মেয়ের আগেও তো অনেক মেয়ে এমনভাবে মারা গেছে। আপনারা সব কটাই ইউজলেস। খুনিকে এখনো পর্যন্ত ধরতে পারলেন না, আবার আমাদের দিকে আঙুল তুলছেন। জাস্ট শাট আপ। আপনার ব্যবসার সমস্ত খবর কিন্তু আমাদের কাছে আছে। এই তদন্ত শেষ হওয়ার পর কিন্তু সেই খাতা খুলবে। আর একটা কথা, আমরা আপনাকে এখানে হ্যারাস করার জন্য ডাকিনি। আপনাকে আমার অফিসাররা কিছু প্রশ্ন করবে আর আপনি সেগুলো ঠিকঠাক জবাব দেবেন। আপনি একজন বাবা হিসাবে যদি সত্যিই চান যে আপনার মেয়ের হত্যাকারী ধরা পড়ুক এবং আপনার একমাত্র জামাইকে আমরা খুঁজে বের করি, তাহলে আমাদের সাথে সহযোগিতা করুন। এখনো কি জানার আছে আপনাদের? আমি তো সব কিছু আপনাদের বলেছি। দেখুন তো এই মানুষটাকে চেনেন কি না? এবার আরেকটা ছবি দেখাচ্ছি, দেখুন তো এবারের মানুষটাকে চিনতে পারেন কি না? আপনারা কি আমার সাথে মশকরা করছেন? আমার জামাইয়ের ফটো দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন আমি চিনি কি না? এবার দুটো ছবি পাশাপাশি রেখে মন দিয়ে দেখুন তো চিনতে পারেন কি না। রাবণ বিশ্বাস অফিসার রজতের কথা মতো দুটো ছবিকে
পাশাপাশি রেখে মন দিয়ে বেশ খানিকক্ষণ দেখলেন। শেষে প্রায় চমকে উঠে বললেন, এদের দুজনকে তো অনেকটা একই রকম দেখতে লাগছে, হুবহু আমার জামাইয়ের জেরক্স কপি। আপনার জামাইয়ের জেরক্স কপি নয়, আমাদের অনুমান ওটা আপনারই জামাই। উনি হচ্ছেন আসল হত্যাকারী। ছদ্মবেশে আপনাদের মতো কিছু ব্যবসায়ীদের মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে, আর তারপর হানিমুন ট্রিপে তাদের খুন করে ফেরার হয়ে যায়। এবার আপনাকে যা যা জিজ্ঞাসা করা হবে ঠিকঠাক জবাব দেবেন তার। আপনার মেয়ের সাথে কিভাবে এই ছেলেটির পরিচয় হয়? আমার মেয়ের সাথে এই ছেলেটির ইনস্টাগ্রামে পরিচয় হয়। প্রথমে আমরা কেউই এই ব্যাপারে জানতাম না। ছেলেটি ফ্যাশন আর হোম মেকিংয়ের ওপর বিভিন্ন রিলস বানিয়ে আপলোড করত। ওই কন্টেন্টগুলো দিয়েই আমার মেয়ের জয় করে ছেলেটি। তারপর ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ওদের দুজনের সম্পর্ক যখন অনেক দূর এগিয়ে গেছে, তখন আমার মেয়ে আমাকে সবটা জানায়। প্রথমে আমরা দুজনে এই মেয়ের কথা আপত্তি তুলেছিলাম, তবে শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মেনে আমরা ছেলেটির সাথে দেখা করতে রাজি হই। বললে বিশ্বাস করবেন না, যেদিন প্রথম ছেলেটির সাথে আলাপ করি, ওর কথাবার্তা আর ব্যবহারে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি ওই ছেলেটা একটা ছদ্মবেশী সাইকো কিলার। এখন নিজের বোকামের জন্য নিজেই আফসোস করি। এখন মনে হয় সেদিন যদি মেয়ের কথা মেনে না নিতাম, তাহলে আজ আমার মেয়েটা বেঁচে থাকতো। লরি শহরে এসে থামতেই একটা ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল শিবম আর স্বপ্নীলের। এবার নেমে পড়ো ভাই, তোমাদের শহর পর্যন্ত আনার কথা ছিল, এনেছি। এরপর তোমাদের পর তোমরা দেখো। তোমরা আমাদের অনেক উপকার করলে গো। ও দাদা চলো, শহরে এসে গেছি। হ্যাঁ চলো ভাই। ওরা নামতেই লরিটা সামনের রাস্তা ধরে আবার চলতে শুরু করলো। একসময় সেটা ওদের দৃষ্টির বাইরে চলে গেল। দাদা, শহরে তো এলুম, এবার কি করবে? শহরে যখন এসে পড়েছি তখন কি কাছের অভাব হবে রে? এখানে সব সময় কাজের একটা লোক খুঁজছে। চিন্তা করিস না, কোথাও না কোথাও আমাদের একটা আস্তানা ঠিক জুটিয়ে নেব। একবার যখন এই দাদাকে ভরসা করেছিস তখন চিন্তা কিসের? সে তো তোমাকে ভরসা করেই বলেই তোমার এক কথায় চলে এলাম। চল, এই এলাকায় অনেকগুলো হোটেল আছে, কোনো একটাতে ঢুকি আগে। আর আমার ফোনটা তো চার্জ করতে হবে। ওরা দুজন সামনে কিছুটা এগোতে একটা পাইস হোটেল দেখল, অন্নপূর্ণার ভাণ্ডার। চল এটাতেই আগে ঢুকি। তাই চলো। ওদের দুজনকে হোটেলে ঢুকতে দেখে একজন টাক মাথার মোটা ফ্রেমের চশমা পরা মাঝবয়সী ভদ্রলোক ওদের দিকে এগিয়ে এলো। বাবুরা মনে হয় অনেক দূর থেকে আসছেন, তা কি খাবেন? এই সকালে চায়ের সাথে মুড়ি, ঘুগনি, ডিম টোস্ট, বাটার টোস্ট, পরোটা, আলুর দম, এই সব কিছুই পাওয়া যায়। তা আপনারা কি খাবেন? হ্যাঁ গো, আমরা অনেক দূর থেকে আসছি। যদিও আমরা এই শহরে কাজ খুঁজতে এসেছি, তবে অনেক খিদেও পেয়েছি। তাই আগে খেয়ে নিই আপনার এখানে। আমাদের চা দিতে হবে না, আমাদের দুজনকে 1 প্লেট করে 2 প্লেট পরোটা আলুর দম দিতে বলুন। পঞ্চু আয় রে, এদিকে বসবি, আয়। খেতে খেতে একটু জিরিয়ে নিবি, তারপর আবার অনেক জায়গা যেতে হবে। বাহ বাহ, এ তো মেঘ না চাইতেই জল। আমার হোটেলেও তো দুজন কাজের লোকের দরকার। তা এদের দুজনকেই রেখে দিই, কম পয়সায় পেয়েও যাব মনে হয়। দুবেলা খেতে দেবো, তার সাথে আর থাকলেই হোটেলেই থাকবে, বরং হোটেলটা পাহারাও দিতে পারবে। আগে খাওয়া হয়ে যাক, তারপর সুযোগ বুঝে প্রস্তাবটা দেব। ওরে ঘন্টা রে, বাবুদের টেবিলে 2 প্লেট পরোটা আলুর দম দিয়ে যা। কিছুক্ষণ পরে একটা রোগা ছিপছিপে ফ্যাকাশে চামড়ার লোক এসে প্লেট দুটো শিবমদের টেবিলে নামিয়ে গেল। গত 2 দিন জল ছাড়া আর কিছুই পেটে যায়নি, তাই দুজনেই গোগ্রাসে খেতে লাগলো। কিন্তু ওদের খিদের কাছে একটু খাবার ছিল নস্যির সমান, তাই আরও কয়েক প্লেট অর্ডার করে দুজনে খেলো। আপনার সন্ধানে কিছু আছে নাকি? হ্যাঁ আছে বই কি, আমার হোটেলেই তো 2জন লোকের দরকার। তোমরা চাইলে আমার এখানে কাজ করতে পারো, দুবেলা থাকা খাওয়া পাবে, আর মাস গেলে 2000 টাকা মাইনে পাবে। তোমাদের কাজ হবে শুধু হোটেলে বাজার করে দেওয়া আর খদ্দের ধরে আনা। বেশি খদ্দের আনতে পারলে কিছু কমিশনও মিলবে। এখন ভেবে দেখো তোমরা দুজনেই কাজটা করবে কি না।
শিবম আর স্বপ্নিল একে অপরের মুখের দিকে তাকালো। তারপর স্বপ্নিল বলল, আমরা দুজনেই রাজি। বেশ, তবে আজ থেকে কাজে লেগে যাও। সারাদিন অনেক পরিশ্রমের পর শিবম খুব ক্লান্ত হয়ে গেছে। হোটেল বন্ধ করার পর ঘন্টা মালিকের সাথে চলে গেছে। কাছেই একটা বস্তিতেও থাকে। হোটেলের দরজা জানালা ভিতর থেকে ভালো করে বন্ধ করে দুজনে বিছানা করে শুয়ে পড়েছে। বিছানায় শুয়েই শিবম ঘুমিয়ে পড়েছে। তবে স্বপ্নিলের চোখে ঘুম নেই। অনেকদিন পর প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপটা ইনস্টল করে নিজের ফোনে, তারপর পাসওয়ার্ড দিয়ে নিজের প্রোফাইল ওপেন করতেই গাদা গাদা নোটিফিকেশান ঢুকতে থাকে। তবে ফোনটা সাইলেন্ট মোডে রাখার কারণে শিবমের কানে কোনো শব্দ যায়নি। অলসভাবে নোটিফিকেশান স্ক্রল করতে করতে একটা জায়গায় স্বপ্নিলের আঙুল থেমে যায়। সুহাসিনী শ্রীবাস্তব নামের একটা প্রোফাইল থেকে ফলো রিকোয়েস্ট এসেছে। এটা আবার কে? আজকেই দুপুরের দিকে দেখছি রিকোয়েস্ট পাঠিয়েছে। প্রোফাইলটা একবার চেক করে দেখি, যদি আবার নতুন কোনো শিকার হয়। প্রোফাইলটা চেক করতে করতে কয়েকটা বিশেষ ছবি দেখে স্বপ্নিলের ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি খেলে যায়। সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে একটা ছোট্ট মেসেজ পাঠায়, ইউ হ্যাভ কিল্ড মাই হার্ট ডার্লিং। মেসেজটা পাঠিয়ে স্বপ্নিল উত্তরের অপেক্ষা করতে থাকে। আমি জানি রিপ্লাই আসবে, আমাকে এড়িয়ে থাকতে পারবে না ওই সুহানি শ্রীবাস্তব। আমার কাছে ওকে ধরা দিতেই হবে। স্যার, শিকার অবশেষে আমাদের ফাঁদে পা দিয়ে ফেলেছে। এই দেখুন মেসেজে কি লিখেছে। আমি তো সম্পূর্ণরূপে নিশ্চিত যে হত্যাকারী ভাবছে সেই সুহানি শ্রীবাস্তবকে নিজের ফাঁদে ফেলেছে। আবারও একটা শিকার সে ধরতে পেরেছে, আর ওর এই অতিরিক্ত আত্মবিশ্বাসী হবে আমাদের অস্ত্র। তবে খুব সতর্কতার সাথে কথাবার্তা চালিয়ে যাবেন। কিছুতেই যেন বুঝতে না পারে আমরা তাকে ধরার জন্য ফাঁদ পেতেছি। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি ঠিক সবটা সামলে নেব। আরও একটা কথা মনে রাখবেন, ও কিন্তু আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চাইবে, আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে, যাতে আপনাকে ও ওর সাথে সম্পর্কে আটকে রাখতে পারে। এই ব্যাপারটা প্রত্যেকটি খুন হয়ে যাওয়া মেয়ের সাথে হয়েছিল। মেয়েদের বাবারা ব্যাপারটা চেপে গিয়েছিল। আমি আমার সোর্স লাগিয়ে এই ইনফরমেশনটা জোগাড় করেছি। তাই বলছি, বাই এনি চান্স যদি ও আপনার সাথে ব্যক্তিগতভাবে মিট করতে চায়, আপনি ওকে একটা কথাই বলবেন যে ও যেন সরাসরি আপনার বাড়িতে আসে। আপনি ওর ছবি আপনার বাবাকে দেখিয়েছেন, আপনার বাবার ওকে ভীষণ পছন্দ হয়েছে, তাই উনি খুব তাড়াতাড়ি আপনাদের দুজনের বিয়ে দিতে চান। তাই ও যেন আগামী পরশু আপনাদের বাড়িতে আসে। আমার বিশ্বাস ও ওখানে আসবে, আর আমরা ওকে ওখানেই গ্রেপ্তার করব। তবে পুরো ব্যাপারটা হবে অত্যন্ত নাটকীয়ভাবে, যাতে হত্যাকারী বিন্দুমাত্র সুযোগ না পায়। আপনি চিন্তা করবেন না স্যার, আমাদের প্ল্যানটি সাকসেসফুল হবেই। কি ব্যাপার, মেসেজ সিন করেছে অথচ কোনো রিপ্লাই দিচ্ছে না? অবশ্য এইসব বড়লোকের সুন্দরী মেয়েদের অহংকার বেশি। আবার রূপের প্রশংসা করেছি তো, তাই দেমাকে মাটিতে পা পড়ছে না। না না, আমাকে তো থামলে চলবে না। দেখি আরেকটা মিষ্টি করে মেসেজ লিখে। কি গো, আমার মেসেজ দেখে রেখে দিলে যে? এদিকে আমি চাতকের মতো তোমার উত্তরের অপেক্ষায় ছটফট করছি। এই সুহানি, আসলে আমি না বুঝে উঠতে পারছিলাম না কি রিপ্লাই করব। এইভাবে এর আগে কখনো কেউ তো এমন করে বলেনি আমায়, তাই ভীষণ লজ্জা লাগছিল গো। তুমি যে আমার বাংলায় লেখা মেসেজ বুঝতে পারবে, বিশ্বাস করো, সেটা আমি ভাবতেই পারিনি। তুমি এত সুন্দর বাংলা বলতে পারো। হ্যাঁ তো, আসলে আমার বাবা অবাঙালি হলেও আমার মা তো বাঙালি, একদম খাঁটি বাঙালি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, শ্রীতমা ব্যানার্জি। তোমার বাংলা শেখা বুঝি তোমার মায়ের কাছ থেকে? হ্যাঁ, আমি আমার মায়ের কাছেই বাংলা শিখেছি। এমনকি আমার বাবাকেও আমার মা খাঁটি বাঙালি তৈরি করে ফেলেছে। কথা বললে কেউ বুঝতেই পারবে না আমার বাবা একজন অবাঙালি। আর আমার বাবা এখন যে ব্যবসাটা চালায়, সেটা আসলে আমার দাদু চন্দ্রাদিত্য ব্যানার্জির। আচ্ছা, তুমি কি করো? আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, আর অবসর সময় কন্টেন্ট বানাই। আমার তো তোমার কন্টেন্টগুলো দারুণ লাগে।
সত্যি বলতে কি, তুমি এত হ্যান্ডসাম যে তোমার দিকে সব সময় তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সে তুমিও অনেক সুন্দরী, প্রোফাইলের ছবি দিয়েই তো আমাকে আধমরা করে ফেলেছো। আচ্ছা সোহানি, একটা কথা বলবো তোমায়, তুমি রাগ করবে না তো? কি কথা গো, বলো না। তুমি যাই বলো না কেন, আমাকে কিছুতেই রাগাতে পারবে না তুমি। আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। তোমাকে সামনে থেকে খুব দেখতে ইচ্ছা করছে। মন চাইছে সামনে বসিয়ে রেখে তোমায় মন ভরে দেখে যাই আর ভালোবেসে যাই। দেখ, কি যে বলো না তুমি। সত্যি বলছি সোহানি, তোমাকে না পেলেই জীবন বৃথা। তুমি আগামী পরশু বরং আমার বাড়িতে চলে এসো, আর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে ভয়েস করে রেখো তো। আমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার বাড়ির ঠিকানা পাঠিয়ে দেব। ওই দিন তোমার জীবনের সেরা উপহারটা তোমায় দেব। আচ্ছা তাই হবে, তাহলে একেবারে তোমার বাবার কাছে গিয়ে বলবো এই অধমকে দয়া করুন, আপনার কন্যাকে না পেলে এই অধম জীবন ত্যাগ করবে। থাক, আর নাটক করতে হবে না তোমায়। আগামী পরশু আমাদের বাড়িতে মনে করে চলে আসবে, কেমন? আমি তোমায় ঠিকানা পাঠিয়ে দেব। ও হ্যাঁ, ভালো কথা, অনেকক্ষণই তো আমরা ভয়েসে কথা বলছি, তোমাকে এই কথাটাই আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। প্রোফাইলের নাম তো দেখলাম সুইট লাইফ করা আছে, তোমার আসল নামটা কি গো? বাবাকে তো বলতে হবে নাকি? রণজয় সেনগুপ্ত, তোমার জন্য শুধুমাত্র রণ। স্যার, শিকার কিন্তু টোপ গিলে নিয়েছে, আগামী পরশু আসছে সে। আমরাও চক্রভূ তৈরি করে তাকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত থাকব। এর মাঝে গোটা একটা দিন কেটে গেছে। স্বপ্নিল তার এই কাজের ব্যাপারে শিবমকেও কিছু বলেনি। তার নিজের জীবনটা যে অন্ধকারে ডুবে গেছে, সে চায়নি শিবমের জীবনটাও তার মতো এমন অন্ধকারে ডুবে যাক। তাই নিজেকে যতটা পেরেছে স্বাভাবিক রেখেছে। এই গোটা একটা দিন সে মন দিয়ে কাজ করেছে। হোটেলের মালিক তার কাজে খুব খুশি হয়েছে। এই একটা দিনের ভিতরে সুহাসিনীর সাথে আরও বেশ কিছু কথা হয়েছে। তাই সকাল থেকেই মনের মধ্যে একটা প্রবল উত্তেজনা কাজ করছে। সন্ধ্যায় সুহানীদের বাড়ি যাবে। হোটেলের মালিককে অবশ্য বানিয়ে মিথ্যে বলতে হয়েছে যে সে কাছের সিনেমা হলে একটু সিনেমা দেখতে যাবে সন্ধ্যার পরে। শিবম অবশ্য এসবের কিছুই জানে না, কারণ হোটেলের মালিকের সাথে স্বপ্নিলের আলাদা করে কথা হয়েছিল। কি ব্যাপার বলো তো দাদা, আজ যেন তোমার চোখে মুখে অন্য এক ঝিলিক দেখতে পাচ্ছি। কিছু না, তুই নিজের কাজে মন দে। বড্ড বাজে বকছিস আজকাল। আমি এদিকে ভাবছি সন্ধ্যার মধ্যে কাজগুলো শেষ করতে পারলে বাঁচি। কেন গো দাদা, কোথাও যাবে নাকি? একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে খাবার সার্ভ করতে হবে, একদিনে অনেকগুলো টাকা রোজগার হবে। সন্ধ্যার পরেই বেরোবো। তুই সারাদিন পরিশ্রমের পর এমনিতেই ক্লান্ত হয়ে পড়িস, তাই তোকে আমি আর কিছু বলিনি। তবে হোটেলের মালিককে অন্য কথা বলেছি। তোকে আলাদা করে কিছু জিজ্ঞাসা করলে বলবি তুই কিছু জানিস না, মনে থাকবে? হ্যাঁ দাদা, ও নিয়ে তুমি অত ভেবো না। শিবম এরপর বাজারের ব্যাগ নিয়ে মাংস আনতে বেরিয়ে যায়। সবজি সব আনা হয়ে গেছে, তবে রাতের মেনুতে নতুন করে আজকে যোগ করা হয়েছে নেপালি চিকেন কষা। তাই এখন আবার ব্যাগ হাতে তাকে বাজারে ছুটতে হয়েছে। আজকের পর আর হয়তো কখনো আমাকে দেখতে পাবি না তুই। আবারও একটা শিকার করে ফেরার হয়ে যাব। তবে তোকে একটা নিশ্চিন্ত আশ্রয় যে দিয়ে যেতে পারছি, এটাই আমার কাছে স্বস্তির। কি এত ভাবা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও তেমন কিছু নয়। তা আজকে খদ্দের কত হলো? আগের দিনের থেকে অনেক বেশি হয়েছে, আর রাতের দিকেও আজকে বেশ ভালো খদ্দের হবে বলে মনে হচ্ছে। ও তাই নাকি? কিন্তু তুমি তো আজ থাকছো না। তাতে কি, আমার ভাই তো থাকছে, দেখবেন ও ঠিক সামাল দিয়ে দেবে। সময়ের কিছুটা আগেই বেরিয়ে পড়েছিল স্বপ্নিল। হোটেলের মালিকের থেকে এই দুদিনে যা কমিশন পেয়েছিল তার সবটাই নিয়েছে সাথে করে। রাস্তায় বেরিয়ে একটা ক্যাব বুক করে প্রথমে একটা শপিং মলে এসে নিজের জন্য এক সেট ব্র্যান্ডেড পোশাক নিয়ে নিল, যাতে তাকে ওই বাড়িতে মানানসই লাগে। ট্রায়াল রুমে চেঞ্জ করে নিয়ে পেমেন্ট করে বেরিয়ে এসে আবার ক্যাবে উঠে বসল। ঘণ্টাখানেকের মধ্যেই
ক্যাবটা শ্রীবাস্তব ম্যানসনের মেন গেটের সামনে এসে দাঁড়ালো। স্বপ্নিলের হৃদয়ের গতি আরও বেড়ে গেল। সে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দুজন লোক তাকে সসম্মানে ভেতরে নিয়ে গেল। ড্রয়িং রুমের কাছাকাছি যেতেই সানাইয়ের হালকা সুর শোনা গেল। ভিতরে বেশ কয়েকজনের গলাও শোনা গেল। স্বপ্নিল দরজার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। ভিতরে চলুন, সাহেব আর ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছে। ও হ্যাঁ, যাচ্ছি। তবে আজকে এখানে কারোর বিয়ে? আসলে সানাইয়ের হালকা সুর শুনলাম। হ্যাঁ, আজ সাহেবের মেয়ের বিয়ে। সব যদি ঠিকঠাক থাকে আজকেই বিয়ে হবে। আপনি প্লিজ ভেতরে আসুন। আজ আপনি যে আমাদের বিশেষ অতিথি। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তবে কি এবার আমি ব্যর্থ হলাম? যাই হোক, ভিতরে গিয়ে আগে ব্যাপারটা জানতে হবে আমায়। স্বপ্নিল দরজা ঠেলে ভেতরে ঢুকতেই মিস্টার শ্রীবাস্তব ওর দিকে এগিয়ে হ্যান্ডশেক করে ওনার পাশে নিয়ে গিয়ে বসান। চিন্তা করো না ইয়ং ম্যান, তোমার কুইন রেডি হচ্ছে বিয়ের সাজে। আজকেই তোমাদের রেজিস্ট্রি করে দেবো, সেই জন্যই এই ছোট্ট আয়োজন। তবে তার আগে তোমাকে আমাদের পরিবারের এক বিশেষ বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিই। কই আসুন। সিদ্ধার্থ, কেমন আছো? কতদিন পর তোমায় দেখলাম। চোখের সামনে রাবণ বিশ্বাসকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বপ্নিলের গলার কাছটা শুকিয়ে আসে। তার পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গেছে, কিন্তু তবুও সে মরিয়া হয়ে ওঠে, প্রতিবাদ করে বলে, কি বলছেন কি আপনি? আমার নাম তো রণজয় সেনগুপ্ত। আপনার কথা ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না বাবা, আমি তোমায় ঠিকই চিনেছি। আমার মেয়েটাকে ওইভাবে কেন মারলে তুমি? ও কি ক্ষতি করেছিল তোমার? ও তো তোমায় ভালোবেসেছিল। কি যাতা বলছেন? আমি আগে যদি জানতাম এখানে আমাকে ডেকে এনে এইভাবে অপমান করা হবে, তাহলে কখনোই আসতাম না। আমার ভুল হয়েছিল। মাত্র কয়েক মুহূর্তের পরিচয়ে একটা মানুষকে বিশ্বাস করা। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক্ষুনি বেরিয়ে যাব এখান থেকে। এক পাও এখান থেকে নড়বে না, নয়তো এই রিভলভারটা আমার কথা শুনবে না। বুলেটে বুলেটে তোমার এই শরীরটাকে ছাঁচড়া করে দেবে। বারে 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 ঘুঘু, তুই খেয়ে যাস ধান, এইবার ঘুঘু তোর বাঁধিব পড়ান। তুমি ধরা পড়ে গেছো স্বপ্নিল, তোমার সব খেলা শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করছি এই খুনগুলো আমি করেছি, আমি। আর তার জন্য আমার কোনো অনুতাপ নেই, বরং আমি আনন্দ পেয়েছি ওদের যন্ত্রণা পেতে দেখে। ওরাও তো আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। কই সে ব্যাপারে তো আপনারা কিছু বলছেন না। কিন্তু তোমার পথ ঠিক নয়, তুমি অপরাধের পথ বেছে নিয়েছিলে। কে অত ঠিক ভুলের বিচার করে স্যার? আমার বাবাও তো করেনি। সে আমার মতামত না নিয়েই নিজের ব্যবসার স্বার্থে তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছিল। কিন্তু আমি তো স্ত্রীকে ভালোবাসতাম। বাবাকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই আমরা দুজনে পালিয়ে যাব বলে ঠিক করেছিলাম। কিন্তু সেদিন রাত্রেই আমার স্ত্রীকে ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমি ঘরবন্দি হলাম। তারপর একদিন আমার সাথে বাবার সেই বন্ধুর মেয়ের বিয়ে হলো। আমি ওকে একদম সহ্য করতে পারতাম না। ওকে দেখলেই খুন করার কথা মাথায় আসতো আমার। অবশেষে একদিন এসেও গেল সেই সুযোগ, আর আমিও সেই সুযোগটা কাজে লাগিয়ে ওকে খুন করলাম। তারপর থেকে প্রত্যেক বড়লোক ব্যবসায়ীর মেয়ের মধ্যে আমার সেই অত্যাচারী স্ত্রীর ছায়া দেখতাম। তাই ওদের সবাইকে মেরে ফেলেছি। রজত, সঞ্জয়, অ্যারেস্ট হিম। না না না, আমাকে কেউ ধরতে পারবে না। আমি তো আবার পালিয়ে যাব। কথা শেষ হওয়ার পলকের মধ্যেই রজতের রিভলভারটা কেড়ে নিয়ে স্বপ্নিল নিজের মাথায় শুট করে। সকলের সামনে মেঝেতে তার দেহটা পড়ে যায়। সাদা পাথরের মেঝের ওপর বয়ে যায় রক্তের স্রোত। কিংসুক নাকের কাছে হাত দিয়ে রেখে বুঝতে পারে দেহে প্রাণ নেই। সকলের চোখের সামনে পড়ে থাকে নিথর দেহটা, আর দেওয়ালে ঘুরতে থাকে একটাই প্রতিধ্বনি, আমি তো আবার পালিয়ে যাব। মুহূর্তের মধ্যেই যে এমন একটা কিছু ঘটতে পারে কেউই আশা করেনি। তাই প্রথমে কিছুক্ষণ কেউই কোনো কথা বলতে পারল না। রজত, বডিটা মর্গে পাঠানোর ব্যবস্থা করো। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা দীপা পালের কলমে ছদ্মবেশ নামক গোয়েন্দা গল্পটি। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে আপনারা একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।
আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমাদের গল্পমিতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর গল্পটি যদি আপনারা গল্পমিতা ফেসবুক পেজ থেকে শুনে থাকেন তাহলে পেজটিতে অবশ্যই একটি লাইক করে আমাদের পেজে আপনারা পাশে থাকবেন, পেজটিকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন গল্পে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।